হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আমি আবার এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে আমরা পাঠ পরিকল্পনা তৈরি করব, লেসন প্ল্যান। একজন শিক্ষকের জন্য লেসন প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, কারণ ক্লাসে প্রবেশ করার পূর্বে যদি লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা ঠিক না থাকে, তাহলে ক্লাসের যে ম্যানেজমেন্ট, তার সাথে সাথে বাচ্চারা কি শিখবে সেই ব্যাপারে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়। কারণ পরিকল্পনা ছাড়া কোনো কাজই সঠিকভাবে পরিচালনা করা যায় না। আমাদের প্রথমে জানতে হবে যে পাঠ পরিকল্পনা কি। আমরা কম বেশি যারা শিক্ষকতা পেশায় আছি আমরা সবাই জানি। তারপরও লেসন প্ল্যান হচ্ছে একটি বিস্তারিত গাইড শিক্ষকের জন্য, যাতে উদ্দেশ্য থাকবে এবং সেই উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের কিভাবে আমরা কী করাতে যাচ্ছি এবং তারা কী শিখবে সেটি, এবং পাঠ শেষের পর তাদের কাছ থেকে কী আমরা ফিডব্যাক চাই সেটি। এই সম্পূর্ণ ব্যাপারটি একটি ছক আকারে তৈরি করা, অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে লেসন প্ল্যান ইজ ডিটেল স্টেপ বাই স্টেপ গাইড দ্যাট আউটলাইন দ্য টিচার্স অবজেক্টিভ ফর হোয়াট দ্য স্টুডেন্ট উইল অ্যাকমপ্লিশ ডিউরিং দ্য কোর্স অফ দ্য লেসন অ্যান্ড হাউ দে উইল লার্ন ইট। লেসন প্ল্যান তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে গোল সেট করতে হবে, তারপর তারা কী ধরনের কাজ করবে সেটি নির্ধারণ করতে হবে, কী কী ম্যাটেরিয়ালস প্রয়োজন সেটি নির্ধারণ করতে হবে। সবগুলো ব্যাপারই লেসন প্ল্যানের মধ্যে বা পাঠ পরিকল্পনার মধ্যে থাকতে হবে। পাঠ পরিকল্পনার গুরুত্ব কী আমি প্রথমে যখন বলছিলাম যে এটি ছাড়া একজন শিক্ষক তার দিনের যে কার্যাবলী ক্লাসের ক্ষেত্রে কীভাবে করবে সেটি যথেষ্ট বা সুসম্পূর্ণ দক্ষতার সঙ্গে করতে পারবেন না। কারণ তিনি যদি আগে থেকে নির্ধারণ না করে রাখেন যে তিনি ক্লাসে গিয়ে কী করাবেন এবং তিনি আজকে বাচ্চাদের কী শিখাবেন এবং বাচ্চারা তার কাছ থেকে কী শিখবে, তাহলে অবশ্যই ক্লাস একটু উদ্দেশ্যহীন ক্লাস পরিণত হবে। আমরা জানি যে উদ্দেশ্যহীনভাবে কিছুই অর্জন করা সম্ভব নয়। তাই পাঠ পরিকল্পনার গুরুত্ব অত্যন্ত অত্যন্ত কী বলা যায়, অপরিসীম। একটি উন্নত পাঠ পরিকল্পনার যেসব বৈশিষ্ট্যগুলো থাকা খুবই প্রয়োজন, সেগুলো হচ্ছে বাচ্চারা কী শিখবে সেটার উপর ফোকাস করা, এবং এখানে বাচ্চাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। এটা খুবই বিস্তারিত হতে হবে, লেসন প্ল্যানটা যাতে ডিটেইলড হয় এবং বাচ্চারা যাতে কী শিখবে সেটা যাতে প্রথমে জানতে পেরে তারা আগ্রহী হয় কী শিখবে। তাদেরকে শেখার জন্য সময় দিতে হবে, তাদেরকে যা যা প্রয়োজন সেগুলো দিতে হবে, পেপার পেন্সিল বোর্ড যেটা যেটা প্রয়োজন, এবং তাদের তারা যেটা শিখবে সেটা যাতে তারা অ্যাপ্লিকেশন করতে পারে সেই ব্যাপারটাও এখানে দেখতে হবে। অর্থাৎ একটি পাঠের শেষে আপনাকে অবশ্যই পরীক্ষা নিয়ে টেস্ট নিয়ে বুঝতে হবে যে তারা কি শিখতে পারছে, কি জানতে পেরেছে সেই ব্যাপারটি। তাহলে 3টি প্রশ্ন অবশ্যই মাথার মধ্যে আসা উচিত, যে 3টি প্রশ্ন অবশ্যই আপনি নিজেকে করতে হবে পাঠ পরিকল্পনা করার আগে। যে হোয়াট ডু আই ওয়ান্ট স্টুডেন্ট টু লার্ন, তারা কি শিখবে। হোয়াট টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস উইল আই ইউজ, আমি কী ধরনের কার্যক্রম পরিচালনা করব, কী ধরনের অ্যাক্টিভিটি থাকবে ক্লাসের মধ্যে, এবং আমি কীভাবে বুঝতে পারবো যে তারা আমি যেটি করছি বা শেখানোর চেষ্টা করছি তারা সেটি শিখছে। অবশ্যই বর্তমানে আমরা শেখানোর থেকে ব্যাপারটি আমরা টিচারদের দায়িত্বটা অনেকটা এভাবে দেখি যে তারা আসলে ক্লাসের গাইডের কাজ করেন, কারণ শেখার ব্যাপারটি বাচ্চারা নিজেরাই করেন। কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেটা একটি লেসন প্ল্যানের থাকতে হবে, এবং এখানে অল গ্রেড লেভেল বলতে বোঝাচ্ছে ছোট থেকে বড় যে কোনো ক্লাস হতে পারে। নেসেসারি ম্যাটেরিয়ালস অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র, আপনার অবজেক্টিভ হতে হবে ক্লিয়ার। যেটি পড়াতে যাবেন তার ব্যাকগ্রাউন্ড নলেজ চেক করতে হবে, যে বাচ্চারা সেই সম্বন্ধে তার কোনো পূর্ব ধারণা আছে কি না সেটি চেক করতে হবে। ইনস্ট্রাকশন দিতে হবে ডাইরেক্ট, সরাসরি। বাচ্চাদেরকে সুযোগ দিতে হবে তারা যাতে এটি অনুশীলন করতে পারে। ক্লোজার অর্থাৎ পাঠের শেষে এটিকে আবার র্যাপ আপ করতে হবে, কী কী শিখিয়েছেন সেটি সামারাইজ করতে হবে, এবং সবার শেষে ডেমনস্ট্রেশন অফ লার্নিং অর্থাৎ তাদের ছোট্ট একটি টেস্ট, সেটি মুখে মুখে প্রশ্ন হতে পারে, কোনো ছোটো দিয়ে একটি প্রশ্ন লিখতে দেওয়া যেতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যে কোনো রকম হতে পারে। অর্থাৎ আপনি
বিভিন্নভাবে চেষ্টা করবেন বোঝার জন্য যে যেটি ক্লাস না হয়েছে সেটি তারা বুঝতে পেরেছে কিনা। ডেমনস্ট্রেশন অফ লার্নিং। একটি লেসন শুরু করার আগে যে ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যে লেসন প্ল্যানের ক্ষেত্রে অবজেক্টিভ যখন থাকবে, অবজেক্টিভ তো অবশ্যই বাচ্চাদেরকে ব্যাখ্যা করতে হবে যে আমাদের আজকে এই পড়ার উদ্দেশ্য হচ্ছে এটি, অর্থাৎ তোমরা এটি করে এটি জানতে পারবে, অর্থাৎ আজকে ক্লাসের পর তোমাদের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটি জানা। ইন্ট্রোডাকশন দিতে হবে ওয়ার্ম আপ ক্লাসের মাধ্যমে। ওয়ার্ম আপ সাধারণত ক্লাসের সময় অনুযায়ী সেটা 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম হতে পারে। কী কী প্রসিজিওর হতে হবে সেটি, অর্থাৎ তারা কি কাগজ কলম খাতা কি ব্যবহার করবে, বই ব্যবহার করবে কি না, প্রসিজিওরটা কী হবে, ম্যাটেরিয়ালস কী কী লাগবে সেটি, প্রেজেন্টেশন আপনি কীভাবে প্রেজেন্ট করবেন, প্র্যাকটিস যেটি শেখাবেন সেটি, এগুলো সবগুলো তারা কীভাবে ব্যবহার করবে সেটি নিশ্চিত করা, ক্লোজার এবং সবার শেষে ইভ্যালুয়েশন অর্থাৎ পরীক্ষা করা যে তারা কি শিখেছে কিনা। প্রত্যেকটি লেসনের পর অবশ্যই এই 3টি প্রশ্ন আপনাকে করতে হবে যে আপনার হোয়াট ওয়েন্ট ওয়েল, সব ঠিক ছিল কিনা, কোন জিনিসটি ভালো হয়েছে, হোয়াট ডিডন্ট ওয়ার্ক অ্যাজ ওয়েল, অর্থাৎ কোন জিনিসটি ভালো কাজ করেনি, কোনটা ভালো করা যেতে পারতো, অর্থাৎ এই কাজটি করার ক্লাসে নেওয়ার সময় দেখা গেছে যে ঠিকমতো করা যায়নি। এবং সবার শেষে অবশ্যই আপনি কী পরিবর্তন আপনার এই পাঠ্যক্রমে করতে পারেন, ইমপ্রুভ কীভাবে করা যায় সেই ব্যাপারটি, অর্থাৎ বিফোর লেসন এবং আফটার লেসন দুটো কাজই আপনাকে মাথায় রাখতে হবে। একজন শিক্ষক যদি তার দক্ষতাকে বৃদ্ধি করতে চায় তাকে অবশ্যই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাছাড়া 5E বলে একটি ব্যাপার আছে যেটি আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো বয়সের হোক সে চিলড্রেন টু অ্যাডাল্ট, হ্যাঁ, তারা 5টা ফেজ থাকে শেখার, সেই ফেজগুলো মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে এনগেজ করা, এক্সপ্লোর করা, এক্সপ্লেন করা, ইলাবোরেট অ্যান্ড ইভালুয়েট, অর্থাৎ 5E স্টার্টস উইথ E, এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট অ্যান্ড ইভালুয়েট। এগুলো মাথায় রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পাঠেরই এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে অবশ্যই পাঠ পরিকল্পনা ব্যাহত হবে। আমরা কীভাবে একটি পাঠ পরিকল্পনা লিখব? স্টেপগুলো হচ্ছে, 1, আপনার অবজেক্টিভ জানতে হবে। অ্যাট দ্য বিগিনিং অফ এভরি লেসন রাইট ইউর লেসন প্ল্যান গোল অ্যাট দ্য টপ, মানে হোয়াট ইউ ওয়ান্ট ইউর স্টুডেন্ট টু ডু, অর্থাৎ আপনার বাচ্চারা বা আপনার শিক্ষার্থীরা কি জানবে, কি শিখবে এই পাঠের পর, সেটি হচ্ছে অবজেক্টিভ। আপনার ওভারভিউ লিখতে হবে। ইউজ ব্রড স্ট্রোকস টু আউটলাইন দ্য বিগ আইডিয়াস ফর দ্য ক্লাস, অর্থাৎ সম্পূর্ণ একটি ইউনিট বা শেষ করার পর আপনার বিগ গোলটা কি, বিগ আইডিয়াটা কি, সেটিও আপনাকে জানতে হবে। বা টাইম লাইন একটা ফ্যাক্টর, কারণ আপনার যদি 40 মিনিট ক্লাস হয় তাহলে দেখা যাচ্ছে হয়তো 2 মিনিট থাকবে আপনার ওয়ার্ম আপ, তারপর হচ্ছে দেখা যাচ্ছে তাদের প্রাক যাচাই, অর্থাৎ তারা কিছু জানে কি না, কতটুকু জানে সেটি, ডাইরেক্ট ইনস্ট্রাকশনে যাবে 10-15 মিনিট, তারপর যেটি শিখলো সেটিকে সামারাইজ করতে 2-4 মিনিট, তার একটা অ্যাপ্লিকেশন করবে 2-4 মিনিট, এবার পুরো 40 বা 45 মিনিট বা 50 মিনিটটাকে আপনার ভাগ করে নিতে হবে। আপনার টাইম লাইন যদি ঠিক রাখেন তাহলে দেখা যাবে আপনি সম্পূর্ণ আপনার যে টাইম ম্যানেজমেন্ট সেটি সুন্দর হবে, প্লাস বাচ্চাদেরকে আপনি অল্প সময়ের মধ্যে অনেক কিছু শেখাতে পারবেন। আপনার স্টুডেন্টদেরকে জানতে হবে, তাদের সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যে তাদের মধ্যে কে ভালো সহজে পিক করতে পারে, কে পারে না, কে সবচেয়ে দুর্বল, কার মনোযোগের সমস্যা, অর্থাৎ এই ব্যাপারগুলো আপনার ধারণা থাকলে আপনার পাঠ পরিকল্পনা সহজ হবে। বিভিন্ন রকম মাল্টিপল ইন্টারাকশন প্যাটার্ন তৈরি করতে হবে, গ্রুপ ডিসকাশন, পিয়ার ডিসকাশন, হ্যাঁ, কোনো রকম গেম, এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাচ্চাদের মধ্যে ইন্টারাকশন তৈরি করতে হবে। অর্থাৎ আপনার শেখানোর যে পদ্ধতি সেটিকেও আপনি বিভিন্নভাবে অ্যাড্রেস করতে পারেন। আপনি ডিজিটাল মিডিয়া ইউজ করতে পারেন, ব্ল্যাকবোর্ড ইউজ করতে পারেন, হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন, আপনি একটি ভিডিও ব্যবহার করতে পারেন, পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারেন, লেকচার পদ্ধতি ব্যবহার করতে পারেন, অ্যাক্টিভিটি বেসড লার্নিং শুরু করতে পারেন। আপনি সব কিছুকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলেই আপনার ক্লাস পাঠ পরিকল্পনা আরও সুন্দর হবে। আমাদের 7টি প্রিন্সিপাল মনে রাখতে হবে যেগুলো পাঠ পরিকল্পনা খুবই জরুরি। এনকারেজ কন্ট্যাক্ট,
বিটুইন স্টুডেন্টস অ্যান্ড ফ্যাকাল্টি, শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে যে সম্পর্ক সেটি। ডেভেলপ রেসিপ্রোকাল অ্যান্ড কোঅপারেশন অ্যামং স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যেই একটি সম্পর্ক উন্নয়ন, যেখানে তারা নিজেদেরকে প্রশ্ন করবে, শিখবে, আলোচনা করবে। এনকারেজ অ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ তাদের পাঠ পরিকল্পনাটা এমন হওয়া উচিত যাতে তারা অর্থাৎ উৎসাহ পায় শেখার। কোনো কিছু একটি পড়ার পর তারা যদি কোনো প্রশ্নের উত্তর দেয়, প্রম্পট ফিডব্যাক অবশ্যই দিতে হবে। যে সময় থাকবে সেই সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে। কমিউনিকেট হাই এক্সপেকটেশন, সবসময় আপনার টার্গেট থাকবে হাই, অর্থাৎ বাচ্চাদের মধ্যে যারা সবচেয়ে ভালো করে তাদেরকে টার্গেট করে আপনাকে সর্বনিম্ন যে স্টুডেন্ট, যে সবচেয়ে উইক, তাকে টার্গেট করে উপর দিকে নিয়ে যেতে হবে। যা বলছিলাম এবং বাচ্চাদের সবার যোগ্যতা এবং তাদের যে ট্যালেন্ট সেই অনুযায়ী পাঠ পরিকল্পনা করতে হবে। অর্থাৎ আপনার ক্লাস যদি হয় তৃতীয় শ্রেণী, আপনি তৃতীয় শ্রেণীর লেভেলের লেখাপড়ার ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। আপনি উপর ক্লাসে ম্যাটেরিয়াল ইউজ করে এখানে বেশি কিছু অর্জন করতে পারবেন না। এবং অর্থাৎ যেই লেভেল সেই লেভেলের বাচ্চাগুলোকে সেই লেভেলের জন্যই যে পরিমাণ ম্যাটেরিয়াল বা যেগুলো দরকার সেগুলো দিয়ে পাঠ পরিকল্পনা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আপনার লেসন প্ল্যানের অবজেক্টিভ, সেই অবজেক্টিভের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। কারণ আপনার অবজেক্টিভ যদি ঠিক না হয় তাহলে আপনার বাকি যে ব্যাপারগুলো, লার্নিং আউটকাম বা এগুলো ভালো আসবে না। একটি লেসন প্ল্যানকে আমরা ব্যাখ্যা করি স্মার্ট হিসাবে। স্মার্টের এস স্ট্যান্ডস ফর স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট হতে হবে। এম দিয়ে হচ্ছে মেজারেবল, যেটা পরিমাপযোগ্য হতে হবে। অ্যাটেনেবল, অর্থাৎ এটি অর্জন করা সম্ভব এমন হতে হবে। রেলেভেন্ট, যেটা প্রাসঙ্গিক হতে হবে বিষয়বস্তুর সঙ্গে। টাইম বাউন্ড, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে করা যায় সেরকম হতে হবে। আপনার লেসন প্ল্যান করার সময় যদি স্মার্ট এই শব্দটি মাথায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার অবজেক্টিভ অনেক বেশি সুন্দর হবে এবং আপনি খুব সহজে অনেক কিছু অর্জন করতে পারবেন। এখানে তিনটি উদাহরণ দেওয়া হয়েছে তিনটে বিষয়ের, ইংলিশ, ম্যাথ এবং সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে অবজেক্টিভ কেমন হওয়া যায় স্মার্ট আইডিয়াটি মাথায় রেখে। যেমন ইংরেজিতে বলা হচ্ছে, বাই দ্য এন্ড অফ দ্য লেসন স্টুডেন্ট উইল কারেক্টলি আন্ডারলাইন অ্যান্ড লেভেল দ্য সাবজেক্ট অ্যান্ড প্রিডিক্ট অফ সেন্টেন্সেস 8-10 টাইমস। ম্যাথে হতে পারে, বাই দ্য এন্ড অফ দ্য লেসন স্টুডেন্ট উইল ক্লু ফ্র্যাকশন ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অন এ নাম্বার লাইন 7-8 টাইমস। অথবা সোশ্যাল স্টাডি, সমাজবিজ্ঞান হতে পারে, বাই দ্য এন্ড অফ দ্য লেসন স্টুডেন্ট উইল রাইট 6 এফেক্টস অফ আমেরিকান সিভিল ওয়ার উইথ 80% অ্যাকুরেসি। সো এগুলো সবগুলোই হচ্ছে উদাহরণ যে আপনার একটি অবজেক্টিভ কেমন হওয়া উচিত। ক্লোজার সবচেয়ে বেশি সবার শেষে যেটা সবচেয়ে জরুরি, একটা পাঠ পরিকল্পনা করার পর আপনি যখন নাকি বাচ্চাদের যাচাই করতে যাবেন তার আগে অবশ্যই ক্লোজারটি মাথায় রাখতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি র্যাপ ইট আপ। আপনার ক্লাস শেষে অবশ্যই বাচ্চাদের কী পড়ানো হয়েছে সেটা যদি একবার করে র্যাপ করে নেন তাহলে এটা আবার রিইনফোর্সমেন্টের কাজ করবে, অর্থাৎ বাচ্চারা আবার সেই ব্যাপারগুলো মাথায় রেখে সেভাবে হয়তো বাসায় গিয়ে খুব অল্প সময় সেটা সহজেই আয়ত্ত করতে পারবে। অর্থাৎ এই সবগুলো স্টেপই আপনাকে মাথায় রাখতে হবে। কতগুলো ভাইটাল কোয়ালিটিস যেটা আমি মনে করি যে একটি লেসন প্ল্যানে থাকা উচিত সবগুলোর বাইরেও, যে আপনি কোন ধরনের ক্লাসের জন্য করছেন সেটি, আপনার লেসনের লেন্থ কত সময় হবে, আপনার উদ্দেশ্য কী, অ্যাজাম্পশন থাকতে হবে, অর্থাৎ আপনার বাচ্চারা কোন ব্যাপারে কোন দিকে তাদের পাঠগুলো এগিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনার এই ব্যাপারগুলো, অর্থাৎ কোনো একটা টপিক পড়াতে গিয়ে কোন নির্দিষ্ট ব্যাপারগুলো আসতেই পারে যেগুলো প্রাসঙ্গিক সেগুলো। এবং সবার শেষে আপনার যখন পাঠ পরিকল্পনা করবেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটি পড়াতে গেলে বাচ্চারা কী ধরনের প্রশ্ন উত্তর তাদের মাথায় আসতে পারে, প্রশ্ন আসতে পারে এবং কী ধরনের সমস্যা তারা পড়তে পারে এবং তার সমস্যার সমাধানগুলো কী হবে। এইভাবে যদি মাথায় রাখেন তাহলে অনেক সহজেই একটি লেসন প্ল্যান সুন্দরভাবে দাঁড়া করানো যাবে। এখানে একটি উদাহরণ লেসন প্ল্যানের, এটা হচ্ছে একটি ক্লাসের লেসন প্ল্যান করা হয়েছে। ক্লাস
ওয়ার্কশপ প্রোগ্রাম। এখানে বলা হচ্ছে দ্য এম অফ দিস লেসন ইজ দ্য স্টুডেন্ট উইল বি এবল টু লিস্ট দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস বিজ্ঞানের উপর অ্যান্ড প্রেজেন্ট অন স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ গ্রুপ। এটা হচ্ছে আপনার প্রোগ্রাম। আচ্ছা, তাহলে ক্লাস প্রোফাইল কি? আপনার ক্লাসের যে হাই প্রোফাইল সেটা আপনাকে জানতে। ভেরি লিটল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, অনলি এ নলেজ অফ টার্মস, অর্থাৎ আপনার যে বাচ্চারা আগে কিছু জানে কিনা সেই ব্যাপারটি মাথা রেখে করা হয়েছে। লার্নিং এরিয়া হবে ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস, এদের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এই অনলি নলেজ অফ দ্য টার্ম ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস ইজ রিকোয়ার্ড। এখানে আপনার ক্লাসে কী কী পড়ানো হবে সেই কথাটি বলা হয়েছে। তারপর হচ্ছে লার্নিং আউটকাম, অর্থাৎ আপনি পড়ানোর শেষে কী চাচ্ছেন এই পড়া থেকে, সেখানে বলা হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য ডিসকাশন, এন্ড অফ দ্য সেশন স্টুডেন্ট উইল বি এবল টু মেক এ প্রেজেন্টেশন অন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তারা বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। সেগুলো কী কী? সাচ এজ হ্যাবিটেট, বসবাসের স্থান, এফেক্ট, হিউম্যান হেলথ, মানুষের শরীরের উপর কী রকম প্রতিক্রিয়া তৈরি করে, এই ব্যাপারগুলো। অ্যান্টিসিপেটেড চ্যালেঞ্জ, পসিবল সলিউশন, যেটা আমি আগে বললাম, সেগুলো কি আসতে পারে। যেমন অ্যাংজাইটি উইল অ্যাফেক্ট স্টুডেন্ট অ্যাবিলিটি টু প্রেজেন্ট টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি। সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদেরকে দাঁড়িয়ে কোনো প্রশ্ন করলে তারা শাই ফিল করে, সহজে বলতে চায় না, হয়তো দেখা যাচ্ছে এই ব্যাপারগুলো তাদেরকে এফেক্ট করে, এগুলো মাথায় রাখতে হবে। দ্য উইকেস্ট স্টুডেন্ট মে ফাইন্ড দ্য টেক্সট টু লং অ্যান্ড লেক্সালি টু চ্যালেঞ্জিং, অর্থাৎ তারা হয়তো পড়তে পারবে না, পড়তে গিয়ে হয়তো আটকে যাবে। এই ব্যাপারগুলো মাথায় থাকতে পারে। কী ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে? অনেকগুলো হতে পারে। যেমন স্টুডেন্ট আর গিভেন ডিফারেন্ট পার্টস অফ দ্য আর্টিকেল অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস অ্যান্ড রিড দিস, তাদেরকে পড়তে বলা হলো, তাদেরকে ব্যাখ্যা করা হলো। দে ওয়ার্ক ইন গ্রুপ উইথ স্ট্রঙ্গার স্টুডেন্ট হেল্পিং দোজ হু মাইট স্ট্রাগল উইথ ইংলিশ, অর্থাৎ এখানে হয়তো তাদের যে বন্ধুগুলো ভালো পারে তাদের সঙ্গে বসে আলোচনা করে ব্যাপারগুলো করলো। অর্থাৎ একটা পাঠ পরিকল্পনা বিভিন্নভাবে করা যায়। আপনার লেসন প্ল্যানের অনেক উদাহরণ আপনি গুগলে গেলেই পাবেন। তাছাড়া টিচার্স পে টিচার নামে একটি ওয়েবসাইট আছে, যেখানে অনেক ফ্রি লেসন প্ল্যানের ডকুমেন্ট আপনি পাবেন। আমারও দেয় অনেকগুলো লেসন প্ল্যান ওখানে আছে, আপনারা চাইলে সেই ওয়েবসাইটটিকে চেক করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করলে আমি চেষ্টা করবো সেই উত্তরগুলো দেওয়ার জন্য। আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি থামস আপ দিবেন, এবং অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার নিয়ে আসবো অন্য আরেক রকম ভিডিও নিয়ে। আশা করি ভালো থাকবেন। সে পর্যন্ত গুড বাই।